স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন আন্দোলনরত এনবিআর কর্মকর্তারা। সংস্থাটির চেয়ারম্যানকে বহাল রেখে অর্থ উপদেষ্টার সাথে আলোচনায় যেতে চান না তারা। আন্দোলনকারীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, চেয়ারম্যান তাদের সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। চেয়ারম্যানের পদত্যাগ সহ 4 দফা দাবি আদায় না হওয়ায় সারা দেশের রাজস্ব অফিসগুলোতে শনিবার মার্চ টু এনবিআর এবং শাটডাউন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত কর্মকর্তারা। তাতে অচল অবস্থায় পড়েছে রাজস্ব কার্যক্রম। সকালে আগারগাঁয়ে রাজস্ব ভবনে আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন। পরে দিনভর বাইরে অবস্থান নিয়ে স্লোগান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। গত শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের পক্ষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আন্দোলনকারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে আলোচনায় বসবেন অর্থ উপদেষ্টা। এ নিয়ে আন্দোলনকারীরা বলছেন, চেয়ারম্যানকে বহাল রেখে আলোচনায় বসতে চান না তারা। পরিষদ মনে করে যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাকলে আমরা নিশ্চয়ই আলোচনায় যাব, কিন্তু আলোচনায় যাব কি নিয়ে? আলোচনায় যাওয়ার একটাই কথা, সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্যে। আন্দোলনকারীরা চেয়ারম্যানকে বহাল রাখার বিষয়ে ব্যবসায়ীদের মন্তব্যের প্রতিক্রিয়াও জানান। কী কারণে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর একজন আমলার অপসারণ ব্যবসায়ী সমাজ কাম্য নয় বলেছেন, সেটি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে তারা খোলাসা করেননি। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এনবিআর সংস্কার বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধানে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ অবিলম্বে কামনা করছি। আন্দোলনের সময় সশস্ত্র বাহিনীর প্রহরায় এনবিআর চেয়ারম্যান কয়েকদিন ধরে অফিস করছেন। আন্দোলনকারীরা জানান, মার্চ টু এনবিআর ও শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। এনবিআরের আন্দোলনের কারণে প্রতিদিন গড়ে ২,৬০০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন বিজিএমইএ সভাপতি মাসুদ হাসান খান। এনবিআরের অচলাবস্থার পরিপ্রেক্ষিতে দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, এনবিআরের চলমান আন্দোলনে দেশের আমদানি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সময় মতো কাঁচামাল আমদানি করা যাচ্ছে না, তেমন রপ্তানিও বিলম্বিত হচ্ছে। পিক সিজনে নির্ধারিত সময় পণ্য রপ্তানি করতে না পারলে নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানান তারা। দ্রুত সংকট সমাধানে তাগিদ দিয়ে ব্যবসায়ীরা বলেন, এনবিআর আধুনিকায়ন সমর্থন করলেও চেয়ারম্যানের অপসারণ কোনোভাবেই কাম্য নয়। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয়। কাজ কেন বন্ধ করবে? ক্ষতি করে তো আসলে নেগোসিয়েশন করাটা কারোর জন্য কিন্তু যৌক্তিক নয়। সরকারের উচিত এবং ওদেরও উচিত মাথা ঠান্ডা করে কাম টু দ্য নেগোসিয়েশন টেবল। কর্মদিবস দিয়ে ভাগ করেন 300 দিন, তো রাফলি প্রতিদিন হলো ২,৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাপশন হচ্ছে। যে পোশাক শিল্পর যে শ্রমিকরা বেতন পাবে না এবং এটার জন্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হবে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা ১৭ বছরে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, অন্তর্বর্তী সরকারকে সেদিকে মনোযোগী হতে হবে। ঢাকা ও সিলেটে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শনিবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ। বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্ট মুক্ত করাও জরুরি। বাংলাদেশের মানুষের যে উৎপাদনশীলতা, সৃজনশীলতা অর্থনীতিকে নিয়ে, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে ব্যবসায়ীদের ভূমিকা সবচেয়ে বেশি। বিএনপি ক্ষমতায় গেলে মাসে ১ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি। আগামী দিনের বাংলাদেশে আমরা যে পরিবর্তনের কথা বলছি, আমূল পরিবর্তন।
24-এর গণ অভ্যুত্থানের কর্মসূচির প্রস্তুতি উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দিন চৌধুরী। দেশের অর্থনীতির করুণ অবস্থার কথা তুলে ধরে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে মনোযোগ দিতে হবে। সরকারের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা সমালোচনা করব, কিন্তু যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ নিয়ে আশা প্রকাশ করেন, দ্রুত শেখ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার কাজ শেষ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থান উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি পালন করবে জামায়াত ইসলামী। দুপুরে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়াল। জানান, ১ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ৮ থেকে ১৫ জুলাই শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন জামায়াত নেতারা। এছাড়া ১৬ জুলাই শহীদ আবু সাইদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করতে রংপুর যাবেন শীর্ষ নেতারা। ১৯ জুলাই ৭ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে দলটি। ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল এবং রাষ্ট্রীয় ও স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন দলের নেতাকর্মীরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান। জামাত ঘোষিত যে ৭ দফা, সেটা বাস্তবায়নের জন্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। ১৯ জুলাই সনদ অবিলম্বে সরকারের পক্ষ থেকে এই যে বার্ষিকী পালনের মধ্যেই আশা করি তারা এ ব্যাপারে একটি সিদ্ধান্ত গ্রহণ করবে। জুলাই হত্যার বিচার, সংস্কার ও আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা মহাসমাবেশ শুরু হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বিভিন্ন স্থান হতে নেতাকর্মীরা আসতে শুরু করেন। সকাল 10টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে দুপুর 2টায়। এতে মূল বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। এর আগে সকল আনুষ্ঠানিকতা শেষ করে ইসলামী আন্দোলন মহাসমাবেশে যোগ দেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মিয়া গোলাম পারওয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলার মানুষ নির্বাচন গ্রহণ করবে না। অন্যদিকে সার্জিস আলম বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিস্ট মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। এখানকার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। অপু, সমাবেশ ঘিরে কি বলেছেন নেতাকর্মীরা, সেই বিষয়গুলো জানাবেন আমাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশের 3 দফা দাবিতে যে সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু এখনো চলছে। কিছুক্ষণের মধ্যে এই সমাবেশটি শেষ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিম কিন্তু এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার তিনি কিন্তু বক্তব্য রেখেছেন। দেখতেই পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকাল থেকে যে তাদের নেতাকর্মী, সেই নেতাকর্মীরা কিন্তু ধৈর্য সহকারে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামী কিন্তু শুনছেন কিছুক্ষণ আগে কিন্তু জামায়াতে আমির যিনি এই মুহূর্তে কিন্তু নায়েবে 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতা আসতে পারে নাই। আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008-এ তারা ক্ষমতা আসতে পারেনি। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10% বিএনপি বাস্তবায়ন করতে পারেনি। এমনকি 2001-এ বিএনপির ইশতেহারের 1 নম্বর শর্ত তারা পালন করতে পারেনি। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ,
দখলবাজ খুনি দেখকে আর ক্ষমতায় নিবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয়, জীবন দেয় নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না, বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না, আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না, খুন হবে না, বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে, আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে, বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি পরে আক্রমণ করতে পারবে না, টুপিকে ছিনিয়ে কেউ নিতে পারবে না, ইসলামের বাইরে গায়ে পাশ করতে পারবে না। এর জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই। মৌলবাদীর বিরুদ্ধে আন্দোলন করবে, মৌলবা বলে গাড়ি দিবে, আজকে টুপি দাড়িওয়ালাদের ক্ষমতায় চেপে দেবে না, এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের বন্দর বাঁচাতে ও করিডোর ঠেকাতে চট্টগ্রামে সমাবেশ করছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ। সেখানে আছেন আমাদের সহকর্মী মজিবুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মজিবুল, সমাবেশে কি বলছেন অংশগ্রহণকারীরা, বিস্তারিত জানাবেন। যে রোড মার্চটি ঢাকা থেকে শুরু হয়েছে সেটি এখন চট্টগ্রামে এসেছে। চট্টগ্রাম বন্দরের যে প্রবেশ পথ, সে প্রবেশ পথে তারা এখন অবস্থান করছেন, এখন তারা সমাবেশ করছেন। এই সমাবেশে মূলত তারা বেশ কয়েকটি ব্যাপার নিয়ে কথা বলছেন। উল্লেখযোগ্য যে ব্যাপারটি, চট্টগ্রাম বন্দরের যে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি, সেটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা, সেটি যাতে বন্ধ করা হয়। পাশাপাশি রাখাইনে যে মানবিক করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, সেটি যাতে না হয়, এবং পাশাপাশি স্টারলিংকের সাথে যে বাংলাদেশের একটি সমঝোতার কথা বলা হচ্ছে, সেটি যদি বন্ধ করা হয়, সেই দাবি তারা এখানে করছেন। এবং তারা বলছেন যে আওয়ামী লীগের সময় যে সমস্ত চুক্তিগুলো হয়েছে, সেগুলো ঠিক এখনও সরকার বাতিল না করে সেগুলোরই আসলে পরিচর্যা তারা করছে। আমরা এর আগে কথা বলেছিলাম, এখানে যারা রুমিন হোসেন প্রিন্স সহ, বাসদ, জাসদ সহ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের কর্মসূচিটা একটু ছোট করে জানাবেন, পরবর্তী আসলে আপনারা কি আন্দোলনের কি অবস্থা হবে বা কি পদক্ষেপ? সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে গতকাল সকাল 9টা থেকে জাতীয় প্রেস ক্লাব ঢাকা থেকে আমরা রওনা হয়ে আজকে এখানে এসে সমবেত হয়েছি। আপনারা জানেন যে চট্টগ্রাম যে বন্দর, সেই বন্দরের যে নিউ মোরিং কন্টেইনার যে টার্মিনাল, সেই টার্মিনালটি বিদেশি কোম্পানি দুবাইকে দেওয়া হচ্ছে, ইজারা দেওয়া হচ্ছে। সেই যে ইজারা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমরা কথা বলছি। এবং এই যে রোড মার্চ, দুদিন ব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী এবং দেশপ্রেমিক জনগণের যে রোড মার্চ, সেই রোড মার্চ সারা দেশের মানুষের মধ্য দিয়ে আমরা সারা দেশের মানুষের মধ্যে যুক্তিবাদী মনন তৈরি করতে চাই। সময় আমরা কথা বলছিলাম একজনের সাথে, তারা বলছেন যে তাদের যে রোড মার্চ, সেটির মাধ্যমে তারা একটা জনমত সৃষ্টির আসলে চেষ্টা করছেন। সরকার যদি এই সিদ্ধান্তগুলো থেকে আসলে সরে না আসে, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি নেবেন, সেই বক্তব্য কিন্তু তারা এখান থেকে দিচ্ছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে খবর। মুজিবুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী মুজিবুল হক যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। জুলাই থেকে মাত্র 400 টাকায় মিলবে ব্রডব্যান্ড সংযোগ। সরকারের এমন ঘোষণা বাস্তবায়ন সম্ভব নয় বলে জানালো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিবি। উল্টো মানসম্মত ইন্টারনেট নিশ্চিতে সর্বনিম্ন সংযোগ ফি 800 টাকা করার দাবি জানিয়েছেন তারা। বলা হয়, ইন্টারনেটের ধীর গতির জন্য সরকারই দায়ী। মাথার উপরে ঝুলছে শৃঙ্খলাহীন শত শত তার। আপাতদৃষ্টিতে এমন পরিস্থিতির জন্য কেবল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকেই দায়ী মনে করা হলেও আইএসপি উদ্যোক্তারা বলছেন, এ জঞ্জালের জন্য সরকারই দায়ী। আমরা আইএসপিরা যখন একসাথে কাজ করতে চাচ্ছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সমস্ত ফাইবার কেটে দিয়েছে, আমাদেরকে বলেছে আমরা যেন ঢাকা দক্ষিণ থেকে চলে যাই। সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম 2021-এ করার পরে আজকে 2025, এখন পর্যন্ত আমরা একটা সিদ্ধান্ত পাইনি। আমাদের অপেক্ষা করতে হচ্ছে কবে রিফর্ম হবে, তারপর এই বিষয়টা নিয়ে বিবেচনা করবে।
রাজধানীর মহাখালীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত সেমিনারে উদ্যোক্তারা জানান, ব্রডব্যান্ড সংযোগে এক দেশ এক রেট নীতি বাস্তবায়নের নামে উদ্যোক্তাদের ওপর নানা অযাচিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। এখনো তাই চলছে। এখন বর্তমানে যেটা আছে 500 টাকা মিনিমাম প্যাকেজ রেট, এবং যেটা আগামী জুলাই মাস থেকে 400 টাকা করা হবে। সেই ক্ষেত্রে আমাদের স্পষ্ট দাবি, আমরা ইন্ডাস্ট্রি থেকে এটা মিনিমাম আমরা 800 টাকার ইন্টারনেট দিতে চাই, কারণ পরবর্তীতেই আমাদের কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে কথা বলবে। তা আমাদেরকে যদি বলা হয় 200 টাকা ইন্টারনেট দাও আর তুমি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 নম্বর আসো, আমরা এখানে এনজিও না। এ সময় দেশে স্টারলিংকের ব্যবসা নিয়েও প্রশ্ন তোলেন উদ্যোক্তারা। আমরা আইএসপিরা যে নিয়ম নীতি, সরকারের যে ভ্যাট ট্যাক্স, যে রুলস রেগুলেশন মেনে চলি, স্টারলিংক সেই ভ্যাট ট্যাক্স, সেই নিয়ম নীতি, সেই রেগুলেশন রুলস মেনে চলতে হবে। লেভেল প্লেইং ফিল্ডটা যেন ইনশিওর করে। আমরা প্রযুক্তি বাধা দিতে চাচ্ছি না, মানে কষ্টের বিষয় যেটা পলিসিতে থাকার পরেও বিশেষ বিবেচনায় ওনাদেরকে সবকিছুই আবার অনবোর্ড করতে বলেছে। ইন্টারনেট সহ টেলিকমিউনিকেশন খাতে অতি বিদেশ নির্ভরতা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে, এমন শঙ্কার কথাও জানান উদ্যোক্তারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 262 জন। এ নিয়ে এবছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 41 জনে। নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি 141 জন বরিশাল ও সর্বনিম্ন 3 জন সিলেট বিভাগের। চলতি মাসে এখনো পর্যন্ত 5139 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 1063 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের পর প্রেস কনফারেন্সে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানিয়েছেন দলের ভালোর জন্যই নিয়েছেন এমন সিদ্ধান্ত। বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। কদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, টেস্টে অধিনায়কত্ব করতে চান না নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা সিরিজে সেই গুঞ্জনে লাগে জোর হাওয়া। অবশেষে সত্যি হলো গুঞ্জনটাই। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। কিছুদিন আগেও 3 ফরম্যাটেই নেতৃত্বের ভার ছিল শান্তর কাঁধে। হঠাৎই যেন সব এলোমেলো। ব্যাটিংয়ে মনোযোগ দিতে ছাড়েন টি-20-র দায়িত্ব। মে মাসে ক্যাপ্টেন্সি দেয়া হয় লিটন দাসকে। আর গেল 12 জুন শান্তকে সরিয়ে ওয়ানডে দলের অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। অভিমান থেকেই কি এমন সিদ্ধান্ত শান্তর? অবশ্য নাজমুল হোসেন শান্ত জানালেন, সবার আগে দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত এই ব্যাটারের। এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে। টি-20 ও ওয়ানডেতে অধিনায়ক পরিবর্তনের পর 3 ফরম্যাটে আলাদা অধিনায়ক পায় বাংলাদেশ। তবে নাজমুল শান্তর অভিমত, বিসিবির এমন সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখকর নাও হতে পারে। আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। 2024 সালের 12 ফেব্রুয়ারি 3 ফরম্যাটেই ক্যাপ্টেন্সির দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। জানিয়েছিলেন অধিনায়কত্ব করতে চান লম্বা সময়ের জন্য। কে জানতো মাত্র 1.5 বছরেরও কম সময়ের ব্যবধানে নামের আগে যুক্ত হবে সাবেক অধিনায়ক শব্দটি। শান্তর নেতৃত্বে 14 টেস্টে 4 ম্যাচ জিতেছে টাইগাররা। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান জয়ী হয়েছে। দেশটির শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির এমন বক্তব্যের পর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন খামেনিকে একটি সহিংস ও অসম্মানজনক মৃত্যু থেকে বাঁচিয়েছেন। ইরানের সাথে চুক্তি করতে চাইলে খামেনিকে নিয়ে অশোভন মন্তব্য করা বন্ধ করতে হবে, পাল্টা জবাবে জানিয়েছে তেহরান। ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে যাওয়ার পর কোনো মতে সামরিক সংঘাত এড়ানো গেলেও দুপক্ষের উত্তপ্ত বাদানুবাদ থামছেই না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন, ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে ইরান জয়ী হয়েছে। তার এমন দাবির তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তিনি খামেনির অবস্থান জানলেও ইসরায়েল বা মার্কিন সেনাবাহিনীকে তা জানাননি। আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি কুৎসিত এবং ঘৃণ্য মৃত্যু থেকে বাঁচিয়ে দিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথম বক্তব্যে খামেনি বলেন,
ফোর্দো, ইস্পাহান এবং নাতানজে ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান আমেরিকার মুখে চড় মেরেছে। খামেনির এমন মন্তব্যকে ক্ষোভ, ঘৃণা এবং ঘৃণার বিবৃতি হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ইরান পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করলে আবারও বোমা হামলা চালানোর হুঁশিয়ারি দেন। তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিতে আলোচনার পরিকল্পনাও বাতিল করার কথা জানান ট্রাম্প। ট্রাম্পের এসব বক্তব্যকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ওয়াশিংটন তেহরানের সাথে চুক্তি করতে চাইলে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার করা বন্ধ করতে হবে। এদিকে ইসরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিপ্লবী গার্ডসের কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী সহ প্রায় 60 জনের জন্য তেহরানে রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। তেহরানের ইনকিলাব স্কোয়ারে হাজার হাজার মানুষ কালো পোশাকে হাজির হন। ইরানি পতাকায় মোড়ানো কফিনগুলোতে টাঙানো ছিল নিহতদের ছবি। ইরানের পতাকা উড়িয়ে স্লোগান দেন শোকবিহ্বল জনতা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার এই ঘোষণা দেন তিনি। সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কানাডার 3% ডিজিটাল পরিষেবা কর কার্যকর রাখার সিদ্ধান্তের প্রতিবাদে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই করের কারণে অ্যামাজন, অ্যাপল ও গুগলের মতো মার্কিন কোম্পানিগুলোর বার্ষিক $2 বিলিয়ন বেশি খরচ হবে। সোমবার থেকে এই কর কার্যকর হওয়ার কথা রয়েছে। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, অটোয়া ওয়াশিংটনের ওপর কর আরোপের পরিকল্পনায় অটল থাকলে 1 সপ্তাহের মধ্যে কানাডার পণ্যের ওপর নতুন শুল্ক হার নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র। নদীর পাড়ে একটি পরিবারের আনন্দ ভ্রমণ। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পাহাড়ি ঢলে সবকিছু তলিয়ে গেল নিমিষে। সেলফি তুলতে গিয়ে 18 সদস্যদের পরিবারের পিকনিক মুহূর্তে রূপ নিল বিভীষিকায়। মৃত অবস্থায় 9 জনকে পাওয়া গেল, বাকিরা এখনও নিখোঁজ। স্থানীয় সময় শুক্রবার বিকেল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত নদীর তীরে শিয়ালকোট থেকে আসেন একই পরিবারের 18 সদস্য। নদীতে নেমে ছবি তুলছিলেন তাদের সন্তানেরা। কয়েক সেকেন্ডের ব্যবধানে সেখানে নেমে আসে ধ্বংসাত্মক স্রোত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যেতে থাকা সন্তানদের বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন পরিবারের অন্য সদস্যরা। এরপরই একে একে ভেসে যান সবাই। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর তীরে তাদের আত্মচিৎকার প্রায় 2 ঘন্টা ধরে শোনা গেলেও প্রবল স্রোতের মাঝে কেউই উদ্ধার অভিযানে নামতে পারেনি। খুব দ্রুত পানি বাড়তে থাকে এবং সেখানে তারা আটকে যায়। স্রোত অনেক প্রবল থাকায় উদ্ধার কর্মীদের পক্ষেও পরিবারটির কাছে যাওয়া সম্ভব ছিল না। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী মোট 18 জন এই দুর্ঘটনায় নদী স্রোতে ভেসে যান। যদিও সকাল 7টায় সেখানে বন্যা সতর্কতা জারি করা হয়েছিল, তবে ধারণা করা হচ্ছে এ বিষয়ে পরিবারটি অবগত ছিল না। এ ঘটনায় বাকিদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। এরই মধ্যে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তানের একটি গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলা নিহত হয়েছে অন্তত 13 জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 29 জন। এনডিটিভি বলছে, স্থানীয় সময় শনিবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এই ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তা জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থলে মৃত্যু হয় সামরিক গাড়িতে থাকা 13 সেনা সদস্যের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে 19 জন বেসামরিক নাগরিক সহ 10 সৈন্যকে। আহতদের মধ্যে 6 জন শিশু রয়েছে। এছাড়া বিস্ফোরণে ঘটনাস্থলে নিকটবর্তী 2টি বাড়ির ছাদ উড়ে গেছে। থাই প্রধানমন্ত্রী পেতুংতান সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। গেল 15 জুন কলম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে ফাঁস হওয়া ফোনালাপের ঘটনায় ক্ষুব্ধ জনগণ। এরপরই শনিবার রাজধানী ব্যাংককে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে শত শত মানুষ। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইয়েলো শার্টস নামে পরিচিত একটি গোষ্ঠী, যাদের পোশাকের রং ইঙ্গিত দেয় থাই রাজতন্ত্রের
প্রতি আনুগত্যের। এর আগে গেল 15 জুন সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে ফাঁস হওয়া ফোনালাপে পেতানের আচরণ দেশের মর্যাদা ও সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ ওঠে। এই ফোনালাপে পেতুংতান হুনকে থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের সেনা কমান্ডারকে নিজের প্রতিপক্ষ বলে উল্লেখ করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দেয়। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে অন্তত 5 জন বেসামরিক নাগরিক, আহত হয়েছে আরও 20 জন। গত 3 দিনের মধ্যে স্থানীয় সময় শুক্রবার রাতে শিল্প অঞ্চলটিতে দ্বিতীয়বারের মতো বড় হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের কর্মকর্তারা জানায় এই হামলায় বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ খেরসন অঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সুবিধা। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানকার বেশ কয়েকটি শহর। যদিও কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করে দেশটির বিমান বাহিনী। রুশ গণমাধ্যম ত্রাস বলছে এদিন ইউক্রেনের পূর্ব খার্কিভ অঞ্চলের একটি গ্রাম দখলের দাবি করে রাশিয়ার সেনারা। ডিবিসি আন্তর্জাতিক সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।